আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। 1950 সালে পশু হত্যা আইন যে আছে সেই আইনে 12 নম্বর সেকশনে বলা আছে সরকার চাইলে এটাকে রিল্যাক্সেশন দিতে পারে। এক হচ্ছে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য আর চিকিৎসার জন্য। বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরও বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আর্থিকভাবে দুর্বল পুরোহিত আছেন বা ইমাম মহাজন তাদেরকে দেওয়া হোক। বিজেপির সাথে তলে তলে সেটিং করে নিতে পারে, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন মুখ্যমন্ত্রী রয়েছেন বারবার বেশ কিছু লোককে বলেছিল ধরে জেলে ভরবো, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি হয়তো জেলের ভয় খেয়ে সরে আসতে পারে। এই যে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা প্রার্থীকে দলে জয়েন করিয়ে নেওয়া, এটা গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। গণতন্ত্রে সবসময় অপোজিশনকে স্ট্রং থাকতে হবে, সে যেই ক্ষমতায় থাকুক না কেন। যদি বিরোধী করার যদি না লোক থাকে এক নায়কতন্ত্র হয়ে যায়, যেটা আছে 15 বছর তৃণমূল চালিয়েছে, বিরোধী করার লোককে ধ্বংস করেছে। আমরা দেখছি আবারও কুরবানির জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করলেন, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যে পশ্চিমবঙ্গের 1950 সালে পশু হত্যা আইন যে আছে সেই আইনে 12 নম্বর সেকশনে বলা আছে সরকার চাইলে এটাকে রিল্যাক্সেশন দিতে পারে। এক হচ্ছে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য আর চিকিৎসার জন্য। এখন আমরা কি দেখছি, একদিকে তারা যাকে সুযোগ দেয় তাহলে কী হবে, ধর্মীয় উৎসবটা নির্বিঘ্ন হবে। আর সাথে সাথে কী হবে, আজকে আমাদের হিন্দু সমাজের হেভি অংশের মানুষ কিন্তু যারা পশুকে পালন করেছিল বিক্রি করার আজকে মার্কেট পাচ্ছে না, বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে। তা সেই দুটো কথা মাথায় রেখে রাজ্য সরকারকে যিনি চিফে আছেন তাকে চিঠি করেছি। আশা করব তিনি সেকশন 12কে তিনি এক্সারসাইজ করবেন, ক্ষমতা আছে সরকারে, তাহলে এটাকে সরলীকরণ করে দেবে। ফলতা জাহাঙ্গীর খান তিনি একেবারে ভোট আসছে, তিনি বলছেন আমি উইথড্র করে নিচ্ছি, ভোট লড়বো না, কি বলবেন? একাধিক ইকুয়েশন থাকতে পারে, তিনি নিজে থেকে সরে যেতে পারে, বিজেপির সাথে তলে তলে সেটিং করে নিতে পারে, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যিনি এখন মুখ্যমন্ত্রী রয়েছেন বারবার বেশ কিছু লোককে বলেছিল ধরে জেলে ভরবো, তার মধ্যে জাহাঙ্গীর খানের নাম ছিল। তিনি হয়তো জেলের ভয় খেয়ে সরে আসতে পারে। তৃতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে তাদের পায়ের নিচের মাটি নেই। এই 15 দিনও হয়নি সরকার পড়েছে, 15-20 দিন হয়েছে সরকার পড়েছে। তো এখন দেখছি যদি এখন একটা এই নির্বাচনে যদি 4 নম্বর 5 নম্বর চলে যায়, যে বাকি 80টা এমএলএ আছে হয়তো ধরে রাখতে পারবে না, পটাপট লাভ মারবে। সেই ভয়ে ভেতর থেকে জাহাঙ্গীরকে বলে দিলে তুমি এখন প্রত্যাহার করে নাও, সব দোষ জাহাঙ্গীরের ঘাড়ে চাপাবে, চেপে অন্তত পেস্টিজ ফাইট থেকে বেঁচে গেল, এটা হতে পারে। তারপর সময় কথা বলবে কী হচ্ছে। তবে এই যে প্রার্থী প্রত্যাহার করে নেওয়া বা প্রার্থীকে দলে জয়েন করিয়ে নেওয়া, এটা গণতন্ত্রের পরিপন্থী, গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। গণতন্ত্রে সবসময় অপোজিশনকে স্ট্রং থাকতে হবে, সে যেই ক্ষমতায় থাকুক না কেন। যদি বিরোধী করার যদি না লোক থাকে এক নায়কতন্ত্র হয়ে যায়, যেটা আছে 15 বছর তৃণমূল চালিয়েছে, বিরোধী করার লোককে ধ্বংস করেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বামনঘাটা বাজার থেকে শুরু করে এখানে ওয়েটল্যান্ড আছে, এখানকার যারা আদিম নিবাসী দীর্ঘদিন যারা বসবাস করছে তারা একটা টয়লেট করতে পারবে না, তারা একটা ইলেকট্রিক লাইন দিতে পারবে না, তাদের উপরে জুলুম হচ্ছে। আর যারা মাল দিচ্ছে তারা প্রাসার সময় বাড়ি বানিয়ে ফ্ল্যাট করে নিচ্ছে। এখানে অপোজিশনকে ধ্বংস করে রেখেছিল, তাই আজকে অপোজিশন এখানে শক্তিশালী হয়েছে, ওগুলো সব বন্ধ হবে। জাহাঙ্গীর খান বলেছিল পুষ্পা ঝুঁকে সব সিনেমার ডায়লগ সিনেমাতে হবে, বাস্তব আর রিয়েল আর রিয়েলের মধ্যে অনেক তফাৎ। ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিত ভাতা একেবারে বন্ধ করে দেওয়া, সামনের মাস থেকে আর দেওয়া হবে না, কি বলবেন? দেখুন, আমি আর্থিকভাবে কারো পেটে লাথি পড়ুক আমি চাই না। লাথি এটা আমার খারাপ ভাষা জানি, মানে কারো প্লেটে হাত পড়ুক আমি এটা চাই না। আমি তো বাড়ানোর কথা বলেছি। 2,500 টাকা একটা পুরোহিত মশাই কী করবে? আমি 5,000 10,000 কথা বলি, একটা ইমাম সাহেব 2,500 নিয়ে কী করবে? আমি বাড়ানোর কথা বলি। 29,000 মতো প্রায় 30,000 পুরোহিত মহাশয় আছেন, ইমাম মুয়াজ্জিন মিলিয়ে প্রায় 60,000-এর কাছাকাছি আছেন। এটা বন্ধ করার আমি পক্ষপাতী নয়, আরও বাড়ানো হোক। তবে হ্যাঁ, যারা আর্থিকভাবে দুর্বল, এমন অনেক পুরোহিত আছে আর্থিকভাবে স্বাবলম্বী, অনেক ইমাম আছে আর্থিকভাবে তারা স্বাবলম্বী, তাদেরকে কেন ভাতা দিতে লাগবে? যারা আর্থিকভাবে দুর্বল পুরোহিত আছেন বা ইমাম মুয়াজ্জিন তাদেরকে দেওয়া হোক। তারা আবার সেই কোচপুকুরে যেতে হবে। চলো
আমরা ক্লিয়ার করবো। ভালো আছেন? ভালো আছো মা? চেপে এসো মাসিমা, চেপে এসো দা। ভালো আছো ঠাকুমা? ফ্যানটা চালিয়ে দাও। ফ্যানটা করে দাও। ওই প্লাগ পয়েন্টে হবে না, 3 পয়েন্ট লাগছে। তুলে দিচ্ছে তো হচ্ছে। বলছি ওনার কাছে এখানে একটা বোর্ড পাওয়া যাবে, বলবো ওই আমাকে পরামর্শ দিতে পারে। আমি রেজাল্ট পেয়েছি মানে নয়, আমার কাছ থেকে জেনে সমৃদ্ধ হব এবং সেটা ডিপার্টমেন্ট বলবো। জানা কি যখন জেনেছিলাম তারপরে বিধানসভা শেষ হয়ে গিয়েছিল যে এই ওয়েটল্যান্ড নিয়ে যে একটা সমস্যা, বাউন্ডারিটা ব্যবস্থা আগে সরকারে নাকি 9 মিটারের একটা ছাড়পত্র ছিল, যারা না 9 মিটার বাড়ি করতে পারবে হাইট। কিন্তু এই সরকারের আমলে এসে সেটাকে চাপা দিয়ে দিয়েছে। তাহলে আমার কাজ হবে বিধানসভাতে যেদিন পরিবেশ দপ্তরের মিনিস্টার থাকবেন, যার আন্ডারে হচ্ছে আপনার ওয়েটল্যান্ডটা, তাকে মেনশন আমি করবো। ওকে একটা বলবো যে আপনি মানুষের ভালো চাইছেন, যদি মানুষের ভালো চান, আমাদের বিধানসভার মানুষরা আজকে আতঙ্কিত আছে এই বিষয়টা নিয়ে। তাহলে 9 মিটার ছাড়পত্রটা আমি অনেক কিছু জানতাম না, আপনাদের সাথে উঠা বসা করেছি, আপনাদের পরামর্শ নিয়েছি বলে জানতে পেরেছি। তো আপনারা আমাকে অনেক পরামর্শ দিতে পারেন, সেই পরামর্শ নিয়ে আমি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার বলুন, ডিপার্টমেন্ট বলুন, অ্যাসেম্বলি হাউসে বলুন, সেগুলো তুলব। আর আমার তৎক্ষণিক যেগুলো নিরসন করা যায় তাহলে সেগুলো আমি করব। আর আবারও বলছি, আমি নির্দিষ্ট কোনো একটা পার্টির আর মানুষ নয়। 4 তারিখ যতক্ষণ না পর্যন্ত আমার হাতে সার্টিফিকেটটা আমি পেয়েছি, তখন পর্যন্ত বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী ছিলাম। যখনই আমার হাতে সার্টিফিকেটটা এসেছে, আমি আর নির্দিষ্ট কোনো দলের নয়, আমি এখন সর্বজনীন ভাঙড়ের মানুষের। কে ভোট দিল না, রাজনীতির মঞ্চে আমার চরম বিরোধিতা করেছিল, আমার পক্ষে কথা বলে ভোট না দিতে মানুষকে উৎসাহিত করেছিল, এটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমার কাছে একটাই পরিচয়, সে ভাঙড়ের মানুষকে পরিষেবা দেওয়ার জন্য